ওঠার আমার সাহস নেই, কারণ দেখেই মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। খুব সাবধানে উঠছি ভয়ে ভয়ে। আচ্ছা, ভিতরে এই রুমটা তোমরা আশা করি বুঝতে পারছো। এটা আজকে একটা সানডে, মানে নর্মালি একটা ছুটির দিন, আর আমিও বাকি 5টা সানডের মতো হয়তো ঘরে বসে বোর হতাম, যদি না হঠাৎ করে মনে হতো কিছু একটা এক্সপ্লোর করলে হয়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি এখন চলে এসেছি বারুইপুরে রাজবল্লভ রায়চৌধুরীর জমিদার বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ ভগ্নপ্রায় রাজবাড়ি, এটাতেই এখন আমরা ঢুকবো আর ভালো করে এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ভিতরে ঢুকে পড়ি। তাহলে চলো বন্ধুরা, ইতিহাসের ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িতে আমরা এবার ঢুকি। এই জমিদার বাড়ি সম্বন্ধে অনেক গল্পই শুনেছি, এখানে ঢোকার সময় থেকে শুরু করে আর ভিতরে ঘোরার সময়ও নাকি গা ছমছমে একটা ফিলিং হয়। তবে আমি এখন সেরকম কিছুই বুঝতে পারছি না, কারণ এখানে লোকের ভিড় রয়েছে, প্রচুর লোকজন রয়েছে। আর বিশেষত যে গা ছমছমে ভাবটার কথা আমি শুনেছি, সেটা নাকি প্রধানত সন্ধেবেলা ফিল হয়। তো তোমরা যদি কখনো সন্ধ্যের দিকে আসতে চাও, সন্ধ্যের দিকে আসো, ফিল করতে পারবে। ঢোকার পর, মানে রাজবাড়ি বা জমিদার বাড়িতে ঢোকার পর প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো সামনের এই মন্দিরটা। এটা দেখে মনে হচ্ছে খুব রিসেন্টলি এখানে কিছু কাজ করানো হয়েছে, যদিও রং করা হয়নি। দেখতে খুবই সুন্দর লাগছে, আর চারপাশের পরিবেশটা কিছুটা এরকম। এখানে লোকাল লোকজন কিছু জামাকাপড় শুকোতে দিয়েছে। আর এখানটা দেখো, এই জায়গাটার দিকে খালি চোখে তাকালে খুব অদ্ভুত একটা ফিলিং হয়, মানে এখানে কোনো না কোনো সময় কেউ না কেউ থেকেছে। উপরে হয়তো ওঠার কোনো জায়গা আছে, তবে ওঠার আমার সাহস নেই, কারণ দেখেই মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। হ্যাঁ রে, ওই ওপরে কেউ ওঠে? ওই ওপরে কেন কেন ওঠে না কেন? ধুম করে পড়ে যাবে না? হ্যাঁ, ঠিক বলেছিস, আমারও তাই মনে হচ্ছে যে ওখানে ওঠা, মানে ওঠার সিঁড়ি থাকলে ওঠা কোনো মতেই উচিত হবে না। এরকম একটা জায়গায় এলে, মানে ইতিহাসের সাক্ষী হলে দারুণ লাগে, সেটা ঠিক ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। দেখো বিল্ডিংটা কত দিনের পুরনো, এর কয়েকশো বছরের পুরনো ইতিহাসও রয়েছে। চলো ওই সামনের দিকটা ঘুরে আসি, আর ঘুরতে ঘুরতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি যেটা জেনেছি সেটা হলো যে এই রাজবল্লভ রায়চৌধুরীর যে জমিদার বাড়ি, এটা কয়েকশো বছরের পুরনো। এটাকে তৎকালীন নবাবের কাছ থেকে রাজবল্লভ রায়চৌধুরী যৌতুক হিসেবে পেয়েছিলেন। আর শুধু এই রাজবাড়ি না, এখানে বিশাল বড় এরিয়া, মানে বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তীর্ণ এরিয়াটাই উনি যৌতুক হিসেবে পেয়েছিলেন। তার মধ্যে এখানে লর্ড কর্নওয়ালিসের জমানায়, মানে তখনকার যারা আর্কিটেক্ট ছিলেন তাদের হেল্প নিয়ে রাজবল্লভ রায়চৌধুরী এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। আর এই মন্দিরেই একটা সময় খুব ধুমধাম করে, খুব ঘটা করে দুর্গাপুজো হতো। মানে এখানে নাকি রথ থেকে শুরু করে আর দুর্গাপুজো পর্যন্ত সব কিছুই হতো খুব ঘটা করে। এখনো নাকি এখানে পুজো হয়, মানে দুর্গাপুজো হয় আর 3জন পুরোহিত মিলে পুজোটা করেন। ভাবলেই অবাক লাগে যে একটা সময় এখানে জমিদারদের যারা আর কি প্রজা ছিলেন, তারা এসে ভিড় করে থাকতেন। এই মন্দিরটার কাজ করিয়েছে দেখে আমার খুবই ভালো লাগছে। তবে আমার ধারণা আরো বেশি ভালো হতো যদি এটাকে এর পুরনো অবস্থাতেই রাখা হতো, মানে ইতিহাসটাকে আরো ভালো করে লক্ষ্য করা যেত। এখানে একটা সিঁড়ি আছে, আমি এখান দিয়ে নামছি। আর এদিকটা হলো মন্দিরের পিছন দিক। এখানে কোনো কিছুতেই কোনো রেস্ট্রিকশন নেই, মানে লোকাল লোকজনের কাছে কতটা গুরুত্ব আছে জানি না, এখানে রক্ষণাবেক্ষণের তেমন কিছু চোখে পড়েনি আমার এখনো পর্যন্ত। সবার জন্য অ্যাক্সেস রয়েছে, মানে লোকাল লোকজন বা আমাদের মতো যারা দূর থেকে আসছে, তারা যে কেউ এখানে ঢুকতে পারে বা যেদিকে খুশি যেতে পারে। তো আরো ভালো করে ঘুরে দেখবো, ভিতরে আরো অনেকটা অংশ আছে। চলো এবার আমি পিছনের দিকে যাই। আমি এখন জাস্ট ওই দিক থেকে ভিতরে এসেছি, আর পিছনে জমিদার বাড়ির আরো অংশ রয়েছে। এখানে একটা ছোট গেট রয়েছে, এটা দিয়ে আমরা ভিতরে যাব। বাহ, ভিতরটা খুব সুন্দর।
তোমরা যে কাঠটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বলি কাঠ। একটা সময় এখানে পশু বলি দেওয়া হতো যখন পুজো হতো। আর দেখে মনে হচ্ছে কাঠ, যে বলি কাঠটা রয়েছে ওটা কখনো চেঞ্জই হয়নি, কারণ কাঠটার অবস্থা একেবারেই খারাপ। প্রচুর মানে কয়েকশো বছরের পুরনো কাঠ হলেই হয়তো এরকম অবস্থা হয়ে যাওয়ার কথা। দেখলেই অবাক লাগে কত পুরনো দিনের ইতিহাসের সাক্ষী এই ইটগুলো। এগুলো হয়তো কয়েকশো বছরের পুরনো ইট, চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এই জানলাগুলো নিশ্চয়ই ততটাই পুরনো হবে। শোনা যায় নাকি এই যে সিঁড়িটা তোমরা দেখছো, এটা দিয়ে যারা যারা সন্ধেবেলা এখানে সময় কাটানোর চেষ্টা করেছে, এই সিঁড়ি দিয়ে যারা যারা উঠেছে, তারা প্রত্যেকে একটা কিছু একটা ফিল করতে পেরেছে, মানে কোনো একটা অনুভূতি তাদের মধ্যে হয়েছে। কেউ যেন তাদের দিকে দেখছে বা কেউ যেন তাদের হাত ধরে টানছে। তো আমি জানি না সত্যি কি মিথ্যে, তবে কেউ যদি তোমরা এক্সপ্লোর করতে চাও তাহলে তোমাদের নিশ্চয়ই সন্ধ্যের দিকে আসতে হবে। দিনের বেলা এত লোকের মধ্যে, এত ভিড়ভাট্টার মধ্যে সেটা ফিল করা কখনোই সম্ভব না। এরকম একটা পুরনো সিঁড়ি দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না, আমারও একবার উঠতে ইচ্ছা করলো। জানি না আদৌ কিছু ফিল করতে পারবো কিনা, কোনো অনুভূতি হবে কি না। তবে এরকম একটা পুরনো সিঁড়ি দিয়ে উঠতে কেমন কেমন লাগছে যেন, আর একটু ভয়ও করছে যেহেতু সিঁড়িটা ভেঙে গেছে, নড়বড়ে টাইপের। এরকম ওপর থেকে এরকম দেখাচ্ছে। আর এইদিকে এটা কি আছে একবার আমি দেখি, দাঁড়াও। খুব সাবধানে উঠছি ভয়ে ভয়ে। আচ্ছা, ভিতরে এই রুমটা তোমরা আশা করি বুঝতে পারছো, এটা কি রুম আমি জানি না, মানে এটা কি কাজে ব্যবহার হতো জানি না। ওদিকে একটা গেট আছে, গেটটা নতুন আধুনিক দিনের গেট। তো দেখে মনে হচ্ছে যেন কাউকে বন্দি করে রাখার মতো। হয়তো এখানে রান্না হতো, মানে এটাই কিচেন ছিল, আমি জানি না। তবে ওপর থেকে, এই ছাদের ওপর থেকে বাড়ির ভিতরটা অসাধারণ লাগছে, সত্যিই অসাধারণ লাগছে। আরও একটা জিনিস তোমাদের বলা হয়নি, নিচে যে বলি কাঠটা দেখতে পাচ্ছ ওটার সম্বন্ধে শুনেছি একটা ইতিহাস আছে, একটা নীল পাখির ইতিহাস। ইতিহাসটা আমিও খুব ভালো করে জানি না, তবে যখনই বলি দেওয়া হতো তখনই নাকি একটা নীল পাখি কোথা থেকে এসে হঠাৎ করে উড়ে যেত। তো সবই মানে সত্যি মিথ্যে কেউই বলতে পারবে না, এগুলো সবই মিথ, সবই প্রচলিত কথা। আর আশপাশে সেরকম বয়স্ক এমন কাউকে দেখতে পেলে যিনি কিছু বলতে পারবেন হয়তো জানতে পারতাম, কিন্তু সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, তো যাচাই করার কোনো উপায় আমার কাছে নেই। তো চলো এবার আমি নিচে নেমে যাই। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাও মায়ের মন্দির, এখানেই নিশ্চয়ই পুজো হয়। হ্যাঁ, মায়ের মূর্তিও আমি দেখতে পাচ্ছি, বিগ্রহ, কিন্তু যেহেতু ভিতরটা অন্ধকার তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। এখানে একজন দাদার সঙ্গে আমার কথা হলো, উনি বললেন এই যে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখানেই মায়ের প্রসাদ রান্না হয়। তো আমি উপরে উঠে পড়েছিলাম, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি জুতো পরে উপরে উঠেছিলাম, সেটা আমার একেবারেই উচিত হয়নি, আমি জানতাম না বলে উঠেছিলাম। আর আরও একটা জিনিস তোমাদের বলবো, যে এখানে যে নীল পাখির ইতিহাস আমি বলছিলাম, ওটা আসলে নীল পাখি না, নীলকণ্ঠ পাখির ইতিহাস। আসলে দুর্গাপুজোয় বিজয়া দশমীতে যেটা হয়, উনি বললেন, দাদা বললেন আর কি, যে বিজয়া দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় বাবা মহাদেবকে এটাই বলার জন্য যে মা গৌরী আসছেন। তো এটা জেনে খুব ভালো লাগলো, না হলে নীলকণ্ঠ পাখির সম্বন্ধে যেটুকু জানতাম সেটা একটা অসম্পূর্ণ ইনফরমেশন ছিল। হয়তো অনেকেই এরকম অসম্পূর্ণ ইনফরমেশন শেয়ার করে, তো আমার সত্যিটা জেনে খুব ভালো লাগলো। বন্ধুরা, এত পুরনো একটা দেওয়াল, এত পুরনো দিনের, মানে কয়েকশো বছরের পুরনো এই ইটগুলোকে ছোঁয়ার পর কেমন অনুভূতি হয় সেটা তোমরা নিজেরা না ছুলে বুঝতে পারবে না। আচ্ছা, এখানে আমি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করতে চাইবো। আমি যতদূর জানি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে একটা সময় বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন, আর তিনি এখানে বসেই তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেছিলেন। এগুলো সবই শোনা কথা, হয়তো সত্যি বা হয়তো মিথ্যে, তোমরা গুগল করলে আরও ভালো করে জানতে পারবে। তো আমার যতটুকু জানা আছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো এবার বাইরের দিকটা একটু এক্সপ্লোর করি। সত্যি বলতে এরকম একটা জায়গায় আসার পর এখান থেকে উঠে বেরিয়ে যেতে মন করে না,
কিন্তু জায়গাটা যতটা ঘোরার আমি ঘুরে দেখেছি আর চেষ্টা করেছি তোমাদের সাথেও শেয়ার করতে। আর কিছুটা সময় আমি এখানে কাটাবো, তারপর বেরিয়ে যাব। আর আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আমি আরেকটু বাইরের দিকটা এগোই আর বাকি অংশটা তোমাদের আরেকবার করে দেখিয়ে দিই। এদিক থেকেই আমি ভিতরে এসেছিলাম, মানে মন্দিরের পিছনে ভিতরের অংশটা এসেছিলাম। আর ওদিক থেকে বাঁ দিক থেকেও একটা বেরোনোর জায়গা ছিল যদিও, তো আমি এটা দিয়েই বেরোচ্ছি। সামনে দেখে মনে হচ্ছে মন্দিরে যেহেতু কাজ হচ্ছে তাই অনেক জিনিসপত্র পড়ে আছে ভাঙাচোরা। যাই হোক, আমার আজকের ঘোরা মোটামুটি কমপ্লিট। সামনে ওই যে ভগ্ন অংশটা তোমরা এখনো দেখতে পাচ্ছ, যেখানে মানে যে অংশটাকে গাছে কবজা করে নিয়েছে, মানে বড় বড় গাছ, অশ্বত্থ গাছ মনে হয় ওগুলো, তো গাছে কবজা করে নিয়েছে। যেটা হয় আর কি পুরোনো বিল্ডিং এর ক্ষেত্রে, যেটা হয় অনেক পুরোনো বাড়িকে আলটিমেটলি গাছই দখল করে নেয়। এরকম একটা পুরোনো বিল্ডিং দেখলে মনটা হু হুও করে ওঠে। মনে হয় এখানে কখনো না কখনো কত লোক থেকেছে, ওখানে বসেছে, ওখানে দাঁড়িয়েছে, আর এখন সব ফাঁকা। যাই হোক, এরকম একটা জায়গায় ঘুরে খুবই ভালো লাগলো। আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি সত্যি ভালো লাগে তোমরা নিজেরাও এসে একবার এখান থেকে ঘুরে যেতে পারো। চলো এবার আমি বেরিয়ে যাব। এই হলো বেরোনোর রাস্তা। আর পরে কখনো আবার এরকম ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।